রক্তিম জুলাইয়ের যে অগ্নিঝরা সংগ্রাম এর শেষে যে গণঅভ্যুত্থান নিয়ে এসেছিল এবং পতন ঘটেছিল, এই সময়ের সবথেকে বড় স্বৈরাচারের বছর ঘুরে আবার সেই জুলাই সমাগত। আজকের ভোটের ট্রেনে আমরা আলোচনা করব সেই জুলাই গণঅভ্যুত্থান, সংস্কারের আকাঙ্ক্ষা, নির্বাচন, ভোট, রাজনীতি নিয়ে। আজকের ভোটের ট্রেনটি এজন্যই বিশেষ, আমাদের সঙ্গে আছেন জুলাই গণঅভ্যুত্থানের নায়ক এবং বর্তমানের যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। ঠিক এক বছর হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আমি সাক্ষাৎকার নিয়েছিলাম কোটা সংস্কার বিষয়ে। আমার প্রথমে একটু ছোট করে জানতে চাই যে ওই একটা অবস্থান যেটা আপনার ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, মাঝখানে সরকার পরিচালনা করলেন, এরপরে এখন রাজনীতিতে আসলেন এবং এটা একটা দলের, নবগঠিত দলের, যাদেরকে গণঅভ্যুত্থানের শক্তি বলা হচ্ছে, সেই দলের আহ্বায়ক। এই তিনটা জায়গার মধ্যে আপনি কোনটাকে সবচেয়ে উপভোগ করেন বা করছেন? উপভোগের জায়গা তো না, এটা আসলে দায়িত্বের জায়গা। সেই জায়গা থেকে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সেই বিশ্ববিদ্যালয় জীবনে সেই যে আন্দোলন, গণঅভ্যুত্থান, ওই দায়িত্বটাই আসলে আমার জন্য সবচেয়ে স্মরণীয়, আমার জীবনের জন্য সবচেয়ে সেরা মুহূর্ত আসলে থাকবে। ছাত্র আন্দোলনের নেতৃত্ব হিসেবে যে আমরা একটা গণঅভ্যুত্থান সংগঠিত করতে পেরেছি বা নানাভাবে সেখানে আমরা ভূমিকা রাখার আমার সুযোগ হয়েছে। তো এই তিনটা রোল যেটা বললেন, তিনটার মধ্যে অবশ্যই আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব আকারে ছিলাম, সেটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব আর কি আমার জীবনে। সেটা হলো যে আমরা যদি দেখি যে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা আপনাদের যে রোলটা, সেটা বা আপনার একটা বড় স্বৈরাচার, আপনি বলছিলেন যে কুখ্যাত স্বৈরাচারের পতন ঘটাইলেন। এরপর আমরা দেখলাম যে এনসিপি একটা নতুন দল আসলো, জাতীয় নাগরিক পার্টি। এর বাইরে উল্লেখযোগ্য ঘটনা কি, আর কি অর্জন আপনি মনে করেন যে এই গণঅভ্যুত্থানের পর? গণঅভ্যুত্থানের পরে একটা নতুন সরকার গঠন হয়েছে। সেই সময় সরকার গঠন অনেক বড় চ্যালেঞ্জিং বিষয় ছিল। ডক্টর ইউনূসের মতো লোক দায়িত্ব নিয়েছেন, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। সে কমিশনের মধ্যে যদি জুলাই সনদের কথা আমরা শুনতে পাচ্ছি, বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে, শহীদ পরিবারে আহতরা নানা ধরনের সুবিধা পেয়েছে। সেখানে অনেক জটিলতা বা সমস্যা থাকলেও সুযোগ সুবিধাগুলো তারা পেয়েছে। সরকার স্বাস্থ্য, শ্রম সহ, নারী সহ বিভিন্ন কমিশন করেছে। সেই কমিশনের সুপারিশগুলো অনেকগুলার যৌক্তিকতা রয়েছে, অনেকগুলো হয়তো যৌক্তিকতা নাইও। তো এই সার্বিক বিষয় যেহেতু সরকার আসলে সময় পেয়েছে এক বছর, তো সেই জায়গায় সরকারের অবশ্যই অনেক সীমাবদ্ধতা আছে, ত্রুটি ছিল আমরা মনে করি। আবার অনেকগুলো উদ্যোগও ছিল। যদি সরকার সফলভাবে সকলের সহযোগিতা নিয়ে চলতে পারত, তাহলে তো সরকার আরও অনেক কিছু বা এই সময় আমরা আসলে সার্বিকভাবে আরও অনেক উপকৃত হতে পারতাম। এই একটা বছরে এই যে সরকারটা গণঅভ্যুত্থানের সরকার বলা হয়, কত মার্ক দেবেন? তারা কতটুকু অর্জন করলো আপনার কাছ থেকে? না, মার্কিংয়ে হয়তো এইভাবে বলা ঠিক হবে না, বা এইভাবে কোয়ান্টিটিতে, কারণ বাস্তবতা ভিন্ন। একটা গণঅভ্যুত্থানের পরে 15-16 বছরের সব ময়লা সাফ করার দায়িত্ব একটা সরকারের এক বছরের মধ্যে। তারপরেও তার রাজনৈতিক সমর্থন আসলে সেই অর্থে দলের সমর্থন নাই, একেবারে সাধারণ মানুষের সমর্থনে আছে। ফলে কিন্তু আমরা তো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, প্রত্যাশা আমাদেরও তো ছিল, সেটা সরকার বাস্তবায়ন জায়গা থেকে অনেক জায়গায় অপ্রাপ্তি রয়েছে বলে তো এটা আমরা স্বীকার করবো অবশ্যই। আপনারা কিন্তু বক্তব্য বিবৃতিতে বলেন যে কেন, কোন পরিস্থিতিতে এনসিপি গঠন করলেন, যে বিভিন্ন ব্যানার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এসেছিল, এমন অনেক ছাত্র ছাত্রী ছিল, তরুণরা ছিল, যাদের কোনো দল নাই, কিন্তু আপনি এনসিপির আহ্বায়ক। আপনি কি এটা জোর দিয়ে বলতে পারবেন যে আপনারা সবাইকে ধারণ করতে পেরেছেন? বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি, আপনাদের এখান থেকে কেউ এক ধরনের ক্ষোভ নিয়ে বের হয়ে গেছে, সেই জায়গাকে আপনার মনে হয় না যে আপনাদের কিছুটা ব্যর্থতা আছে? বা না, আমরা মনে করি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 5ই আগস্টের পরে পুনরায় সংগঠিত হয়েছে, সেখানে অনেকেই সুযোগ পেয়েছে। আমাদের জাতীয় নাগরিক পার্টিতে কিন্তু সকলের জন্যই দরজা আসলে খোলা, এবং আমরা কিন্তু সকলকেই আসলে ধারণ করতে চাই। এখন কেউ যদি মনে করে তার আলাদা রাজনীতি আছে, আলাদা উদ্দেশ্য আছে, অথবা আমাদের যে আদর্শিক জায়গায় আমরা এক জায়গায় এখনও আসতে পারতেছি না, তাহলে তো অনেকেই হয়তো এই কারণে এনসিপিতে আসে নাই। কিন্তু তাদের সুযোগ আছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনেক একটা রাজনীতি, এরকম একটা অভিযোগ আছে, বক্তব্য বিবৃতিও পাওয়া গেছে। অভিযোগে দেখেন, আমরা তো আসলে নেতৃত্বের জায়গাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ছাত্র রাজনীতির জন্য যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, গণ-অভ্যুত্থান বলেন বা কোটা সংস্কার আন্দোলন শুরুটা এখান থেকে হয়েছে। অবশ্যই অন্য বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা তাদের উল্লেখযোগ্য ভূমিকা আছে এবং এই সব ইউনিভার্সিটির প্রতিনিধিত্বও কিন্তু আসলে এনসিপিতে আছে এবং এনসিপি কিন্তু আসলে সম্পূর্ণভাবেই ছাত্রদের দল না, এখানে যে সবাই ছাত্র এরকম না। তা আমাদের যারা আন্দোলন করেছে তারা অনেকেই আসলে এখন ছাত্র, যাদের জাতীয় রাজনীতি করার আসলে হয়তো এখনও আসলে সেই সুযোগ হয়ে ওঠে নাই এবং তারা গণঅভ্যুত্থানের পরে অনেক ছাত্র সংগঠন হয়েছে, সেই সংগঠনে তারা কিন্তু আছেন। ফলে জাতীয় রাজনীতি যদি করতে চায় সেই জায়গায় তো আমাদের দরজা খোলা আছে, আমরা তো তাদেরকে নিতে চাই। আর এনসিপি যদি বলে, এনসিপি কিন্তু খুবই বৈচিত্র্যপূর্ণ মানুষকে কিন্তু জড়ো করতে পেরেছে। আপনি দেখেন আমাদের দেশের বাইরে থেকে অক্সফোর্ড ক্যাম্পাসে পড়া তরুণরা কিন্তু এখানে আছেন, তরুণরা চলে এসেছে, আমাদের বিভিন্ন আঞ্চলিক নেতৃত্ব রয়েছে। ফলে যারা গত 5-7 বছর ছাত্র রাজনীতি করেছে, বিভিন্ন সংগঠন করেছে, এখানে কিন্তু আছে। এখানে যে শুধু এক ঘরনার এক চিন্তার এরকম না, বরং নানা জায়গা থেকে এসেছে একটা কমন জায়গায়, আদর্শে আমরা গণতন্ত্র, বৈষম্যহীনতা এবং নাগরিক মর্যাদার এই কিছু মৌলিক প্রিন্সিপালের ভিত্তিতে কিন্তু আমরা একটা দলে একত্রিত আছি। গণপরিষদের কথা আপনারা বলছেন, আপনাদের মানে বিশেষ করে সংস্কার কমিশন, ঐকমত্য কমিশনে আপনাদের সাথে একটা বড় সংখ্যক দলের কথাবার্তা একটা মিল পাওয়া যাচ্ছে, কিন্তু আবার অমিলও আছে। যেমন ধরেন যে কেউ গণভোট চাইছে, কেউ অর্ডিন্যান্সের মাধ্যমে সংস্কার বা কেউ পার্লামেন্টের সংস্কারের কথা বলছে, সংবিধানের। আপনারা পুনর্লিখন এবং গণপরিষদের কথা বলছেন। মানে ছোটো করে বলতে পারেন যে আসলে এটা কেন আপনারা চান? মানে গণপরিষদের কথা মনে হয় অন্য কেউ বলছে না, আপনারা বলছেন। আমরা গণপরিষদ বলছি যে আপনি যখন একটা সংবিধানের মৌলিক পরিবর্তন সাধন করেন, তাহলে তার ফাউন্ডেশনটা আপনাকে নতুন করে করতে হবে। আপনি পুরনো ফাউন্ডেশনের উপরে আপনি সেটার আসলে মৌলিক পরিবর্তনটা করতে পারবেন না। এটা হচ্ছে একেবারে থিওরিটিক্যাল জায়গাতে। ফলে আমরা মনে করি যে যেহেতু সংবিধান নতুন করে হচ্ছে এবং 72-এর যে সংবিধান সেইখানে গণপরিষদ, সেটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে। ফলে এই সময় সুযোগ এসেছে আমাদের নতুন করে সংবিধানটা তৈরি করার গণপরিষদের মাধ্যমে। দ্বিতীয়ত, আপনি যখন গণপরিষদের মৌলিক সংস্কার করেন, সেটা জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হয়। আপনি শুধু সংসদে সেই সংশোধনী করতে পারেন না, কারণ সংসদে জনগণের প্রতিনিধি হিসেবে যারা থাকে তাদের ম্যান্ডেট নাই যে সংবিধানের মৌলিক পরিবর্তন করার, তাদের ম্যান্ডেট হচ্ছে আইন পরিবর্তন করার, আইন তৈরি করার। এই কারণে আমরা বলেছি যে সংবিধান নতুন করে করতে হলে, মৌলিক সংস্কারও যদি করতে হয়, তাহলে আপনাকে গণপরিষদ বা জনগণের ম্যান্ডেট আসবে, এরকম একটা প্রক্রিয়া লাগবে। আর সর্বশেষ হচ্ছে, আপনি যদি গণপরিষদ না করেন, এটি কিন্তু আদালতে যেতে পারে, আদালতে গিয়ে বাতিল হতে পারে অন্য যে কোনো একটা সরকারের সময়ে, বা 2/3 ভোট যদি সংসদ যদি সদস্য যদি কারো থাকে, তাহলে তারা কিন্তু যে কোনো সময় চেঞ্জ করে ফেলতে পারে। ফলে এটার যেই দীর্ঘমেয়াদী এইটার মানে এটা এই টিকে থাকবে কিনা, এটা কিন্তু আমাদের একটা সন্দেহ তৈরি করে। কারণ আমরা ইতিহাসে দেখেছি সংবিধান বিভিন্ন সময় পরিবর্তন করেছে, মূলনীতি পরিবর্তন, কিন্তু সেগুলো টিকে থাকেনি। নাহিদ ইসলাম, আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে একটি বিরতিতে। বিরতির পর আবারও স্বাগত দর্শক ভোটের ট্রেন। আমাদের সঙ্গে আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাস্তবতা হলো যে মৌলিক বিষয়গুলো তো ব্যাপক একটা অনৈক্য, মানে সেখানে আপনি ঐকমত্য কমিশনে বলেছেন যে আপনারা এমন হলে হয়তো সনদেই স্বাক্ষর করবেন না। তাহলে আসলে কি দাঁড়াচ্ছে? মানে সংকট, রাজনৈতিক সংকটটা তো থেকে যাচ্ছে। রাজনৈতিক সংকট যারা তৈরি করছে তাদেরকে প্রশ্ন করতে হবে, এই দায়িত্ব তো আমাদের না। যারা সংকট তৈরি করছে তাদেরকে দায়িত্ব মানে এই প্রশ্ন করতে হবে এবং জনগণের সামনে তাদেরকে এই উত্তরটা দিতে হবে। আমরা তো রাজনৈতিক সংকট এটা না যে দলগুলো একমত হইতে পারতেছে না। রাজনৈতিক সংকট তৈরি হবে যদি আপনি সংস্কার করতে না পারেন। আপনি তো যদি আরেকটা সরকার, নির্বাচিত সরকার আসে এবং সে ধরে একই ধরনের আচরণ করে, তাহলে আপনি এই গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে তো আপনি কিছু অর্জন করলেন না। এবং যে রাজনৈতিক সংকটগুলো আমরা পূর্বে ছিল, সেই সংকটগুলো ভবিষ্যতেও দেখা যাবে। আপনি তার বিরুদ্ধে আবার 10 বছর ফাইট করবেন। ফলে রাজনৈতিক সংকট নিরসনের জন্যই কিন্তু সংস্কার। আপনাদের একজন দলের নেত্রী এভাবে লিখেছেন যে মানে ওই যে ঐকমত্য কমিশন যেভাবে বলছিল যে সবার ঐকমত, তিনি লিখলেন যে না, সর্বাধিক বিষয়ে যারা একমত হবে সেইভাবে, আর সব বিষয়ে সবাই একমত হবে, এটাও তো একটা কঠিন ব্যাপার। আপনাদের কি মত? মানে এই জায়গা থেকে ঐকমত্য কমিশন সরে আসতে পারে, বা আপনারা কি চান? আমরা মনে করি যে আপনাকে ঐকমত্যটা হইতে হবে মানে যুক্তির ভিত্তিতে এবং দেশের কল্যাণ, গণ-অভ্যুত্থানের স্পিরিট এর ভিত্তিতে। উদ্দেশ্যটা যদি পরিষ্কার থাকে, আমরা সংস্কার কেন করতেছি, ঐকমত্যর জায়গায় কেন বসছি,
যে একটা গণঅভ্যুত্থানের মধ্যে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটছে, কিন্তু রাষ্ট্রের নানা আইন কানুন নানা ধারায় আসলে ফ্যাসিবাদী প্রবণতাগুলো আছে, ফলে সেগুলো আপনি সংস্কার করবেন। আপনি নির্বাচন কমিশনের নিরপেক্ষ দিতে হবে কি হবে না, আপনাকে তো এটা পরিষ্কার করতে হবে, অবশ্যই নিরপেক্ষভাবে দিতে হবে। তার প্রক্রিয়াটা কি হবে? হ্যাঁ, ঐকমত্য কমিশনের প্রক্রিয়া আপনার পছন্দ না হলে আসেন, আমরা আলোচনা করি নতুন একটা প্রক্রিয়া, কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনার দুদক আপনাকে নিরপেক্ষ দিতে হবে। অবশ্যই আপনাকে বিচারপতি যিনি যাবেন, প্রধান বিচারপতি, তাকে নিরপেক্ষ হইতে হবে। না, এই আলোচনা তো বেশ হয়েছে, আপনিও ছিলেন, আপনার যে কোনো দল যদি এটা গায়ের জোরে বা তার রাজপথের বেশি শক্তির জোরে যদি মনে করে যে সে রাজি হবে না এবং এই জন্য সব কিছু থেমে থাকবে, আমরা তো এটা মনে করি না। আমরা মনে করি যে আমরা যখন সরকার এটা বলেছিল সবার মিলতে, আমরা এটা বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম যে সরকারের নিজের থেকে এই সংস্কারগুলো করা উচিত। কে মানলো না মানলো এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যৌক্তিক, এটা দেশের কল্যাণ আনবে, এটা গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সম্পর্কিত, সরকার এটা দায়িত্ব নিয়ে করবে। সরকারকে অবশ্যই সেই অথরিটিটা সরকারের থাকা উচিত ছিল, কিন্তু সরকার সব কিছু আসলে রাজনৈতিক দলগুলোর টেবিলে দিয়ে দিয়েছে। যে সরকার হয়তো ভেবেছে এটা জনগণের সামনে প্রকাশ হবে কোন দল চাচ্ছে বা কোন দল চাচ্ছে না, সেটাও একটা কৌশল। তবে আমি মনে করি যে দলগুলোর কিন্তু মানে অবস্থান কিন্তু পরিবর্তন হচ্ছে, এমন যেন যে সবাই একই জায়গায় থেকে যাচ্ছে, যে প্রত্যেকে যার যার জায়গা থেকে পরিবর্তন হয়ে একটা জায়গায় আসার চেষ্টা কিন্তু আসলে আছে। যারা বিরোধিতা করছে, বেশি তো দল বিরোধিতা করছে না, তারা বলছে যে আপনাদের যে দাবি, অন্যান্য দলের যে দাবি, তারা তাদের দাবিগুলো নিয়ে জনগণের কাছে যাক, তাদের ইশতেহারে যোগ হোক, এরপর ভোটের মাধ্যমে, ভোটের লড়াইয়ে সিদ্ধান্ত হবে যে এগুলো হবে কি হবে না। এটাকে কিভাবে দেখেন? মানে ভোটের লড়াই যদি সিদ্ধান্ত, তাহলে গণঅভ্যুত্থানের দরকার ছিল কি? আপনি তো ভোটের মাধ্যমে সরকার পতন ঘটান নাই, ঘটাইছেন ইলেকশনের মাধ্যমে হয় নাই। আপনার পরিবর্তন হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে, রাজপথে মানুষ নেমে এসে সরকারকে উৎখাত করছে এবং নতুন একটা সরকারের প্রেক্ষাপট তৈরি হয়েছে। আপনি আবার নির্বাচিত হয়ে সরকারে যেই যাক, আপনার সেই নিশ্চয়তা কি যে আপনি আগের মতো আচরণ মানে সেই একই আচরণ করবেন না, সেই শেখ হাসিনার মতো আচরণ যে হবে না, গুম খুন যে হবে না, আপনার নির্বাচন ব্যবস্থা যে নিরপেক্ষ থাকবে, আপনার তো সেই নিশ্চয়তাগুলো লাগবে আর কি। আমরা কেন সেই সুযোগ করে দেব যে সে আবার নির্বাচিত হয়, সে যদি না মানে তখন কি করা হবে? আর এটা তো 90-এর গণঅভ্যুত্থানের ইতিহাস যদি আমরা দেখি, 90-এর গণঅভ্যুত্থানের পরে তো এই প্রতারণা রাজনৈতিক দলগুলো করেছে বাংলাদেশের জনগণের সাথে। যে ত্রিদলীয় জোটের রূপরেখা, সেই রূপরেখা তো বাস্তবায়ন হয় নাই। এই সরকারকে আপনি গণঅভ্যুত্থানের সরকার বললেন, তার মানে এই সরকার নিজেই অনেক কিছু করার মতো শক্তিশালী, সেই হিসাবে কি সরকার রোল করছে? সেই হিসেবে সরকার রোল করে না, সেটাই তো আমি বললাম। সেই হিসেবে সরকার তার তার যে জায়গায় যে সক্ষমতাগুলো ছিল সেই ক্ষমতার প্রয়োগগুলো সরকার আসলে করেনি। জুলাই ঘোষণাপত্র, এটা আপনারা গেল বছর দিতে চেয়েছিলেন, এটা আবার নতুন আরেকটা তারিখ ঘোষণা করলেন। আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের একটা পদক্ষেপ বা ঘোষণা দিয়ে আপনারা রাজনীতির মাঠে একটু একা হয়ে যাবেন কিনা? আবার রাজনীতির মাঠে একা ঢোকার বিষয়টা জনগণ বিবেচনা করবে। জনগণের পক্ষে, অভ্যুত্থানের পক্ষে কারা এখনো কথা বলছে, ঘোষণাপত্র নিয়ে তো আর কেউ কোনো কথা বলছে না। এখন কেউ যদি না বলে তাহলে তো আমরা বসে থাকবো না, একা হলেও তো আমাদের লড়াইটা চলতে হবে, মানে চালাইতে হবে। দেখা গেল যে আপনাদের কয়েকজন নেতা যে ইসলামী দলগুলোর যে একটা সমাবেশ ওইখানে যোগ দিল, একটা গুঞ্জন হচ্ছে যে তাহলে বিএনপি বিরোধী একটা জোট বা এই ইসলামী দলগুলোর সাথে এনসিপির ঐক্য হচ্ছে কিনা, কি হচ্ছে আসলে? আমরা কোনো দলের বিরুদ্ধে বা পক্ষের বিষয় না, আমাদের সাথে যাদের মানে নীতিগত জায়গায় মিল হচ্ছে আসলে, যে সংস্কার বা ইত্যাদি বিষয়ে, তাদের সাথে অবশ্যই আমাদের সংযোগ, মানে আমাদের সম্পর্ক, যোগাযোগ আসলে রয়েছে। এটা সংস্কারের জন্য আমরা এই যোগাযোগটা করতেছি, সংস্কারের ভিত্তিতে এই সম্পর্ক আর কি। গণঅভ্যুত্থানের সময় যেটা আমরা দেখেছিলাম যে একটা আইন না মানার একটা প্রবণতা, কারণ ওই সময় যারা আন্দোলন করছিল তারা বেআইনি সরকার মনে করছিল, ওই জিনিসটা এখনও দেখা যাচ্ছে, মানে বিভিন্ন ধরনের মব। নাহিদ ইসলাম, আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে একটি বিরতিতে। বিরতির পর আবারও স্বাগত দর্শক, ভোটের ট্রেন। আমাদের সঙ্গে আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম, আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, গণঅভ্যুত্থানের পরে পুলিশি ব্যবস্থাটা আবার সক্রিয় করা যায়নি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং যাদেরকে মব বলা হচ্ছে, আমি আসলে এই শব্দটার সাথে খুব একমত না আর কি। কারণ হচ্ছে যারা নানা ধরনের দাবি দেওয়া তুলছে, তাদের দাবি দেওয়া তোলার তো অধিকার আছে, এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতাই কিন্তু এখনও নানা জায়গায় দাবি দেওয়া, হয়তো তারা জোটবদ্ধ নয়, হয়তো তাদের নেতৃত্ব নেই। এখন এটা সরকারের দায়িত্ব। সরকার যদি নিজে দায়িত্ব নিয়ে কাজগুলো করতো, সরকার যদি নিজে এঙ্গেজ হইতো এই
জনগণের সাথে যে কোনো বিপ্লব বলেন, এক বিশাল অভ্যুত্থান বলেন, এরপরে কিন্তু সরকার যে নতুন সরকার যেটা গঠিত হয় তাকে দায়িত্ব নিয়ে আসলে এই কাজগুলো করতে হয়। আমরা যতক্ষণ সরকারে ছিলাম আমরা কিন্তু, বা আমি যখন ছিলাম সেই সময় কিন্তু আন্দোলন, যত ধরনের আন্দোলনের সাথে কিন্তু আমরা এঙ্গেজ হইতাম আসলে। ফলে আসলে এটা মব বলার থেকে যেই জনগণ আসলে নানা ধরনের দাবি দেওয়া, তাদের দাবি দেওয়াগুলোর সাথে এঙ্গেজ হইতে হবে রাজনৈতিকভাবে। তাদের দাবি দেওয়ার মধ্যে ভুল থাকলে সেটাও তাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে আর কি। এছাড়া আপনি আর আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি করতে হবে। শেষ দিকে আছে একদম, সেটা হলো যে নির্বাচন কমিশনের প্রতি আপনারা আপত্তি জানিয়েছেন। আপনাদের একজন নেতা আমাকে এটাও বলছে যে নির্বাচনে যাব কি না এই পরিস্থিতিতে চলতে থাকলে। তো এরকম কি ব্যাপার আছে যে এই সংস্কার বা নানান কিছুতে যা চলছে সেখানে যদি এনসিপি কিংবা আপনারা যেটাকে বলছেন জাতীয় আকাঙ্ক্ষা পূরণ যদি না হয় আপনারা নির্বাচনে নাও যেতে পারেন, এরকম কোনো ব্যাপার? অবশ্যই যদি কোনো ধরনের পরিবর্তন না হয় তাহলে তো আমরা কেবল একটা নির্বাচন, কেবল একটা ক্ষমতার পটে পরিবর্তন, আমরা তো গণঅভ্যুত্থানকে এভাবে দেখি না। এখন সেই নির্বাচনে তো অবশ্যই অংশগ্রহণ করার প্রশ্ন আসে না, থাকবে না আর কি। তবে প্রত্যাশা থাকবে সেই ধরনের ঘটনা না ঘটুক আর কি। লাস্ট প্রশ্ন, সেটা হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবি নজরুল পুরান ঢাকার অনেকে যারা আন্দোলন করেছে তাদেরকে আপনারা কীভাবে মূল্যায়ন করেন? তারা মনে করে যে পুরান ঢাকার যে ঘুপচি বা অলিগলি সেখানে আলো যেমন কম পৌঁছায়, এই গণঅভ্যুত্থানের ক্রেডিট নিয়ে তো অনেকভাবে একটু টানা হেঁচড়া করেছে যে তাদেরকে আপনারা পরবর্তীতে নানানভাবে গুরুত্ব দেননি কিংবা তাদের অবদানকে স্বীকার করেননি। না, এরকমটা আমার কাছে মনে হয় না সত্য। আসলে যেটা হয়েছে, যেহেতু গণ অভ্যুত্থান আসলে আমরা তো পূর্ব থেকে পরিচিত ছিলাম না, সারা বাংলাদেশে আসলে ছাত্ররা আন্দোলন করেছে, অংশগ্রহণ করেছে, অনেক আত্মত্যাগ করেছে। এবং 5ই আগস্টের পরে এত প্রেক্ষাপট যেভাবে পরিবর্তন হয়েছে সরকারে থাকা আমাদের, তো সেই জায়গায় আসলে সবার সাথে সেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। আমাদের তো কোনো সাংগঠনিক কাঠামো আসলে ছিল না। এবং পুরান ঢাকায় কিন্তু আমাদের এনসিপির কার্যক্রম চলমান আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, আমি সরকারে থাকা অবস্থায় কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি দেওয়ার সাথে আমি এঙ্গেজ হয়েছি। আমি সর্বাত্মকভাবে চেষ্টা করেছি তাদের দাবি দেওয়া পূরণে, এবং তাদের বাজেট বৃদ্ধি থেকে শুরু করে তাদের যে নতুন ক্যাম্পাসের সেই বিষয়গুলোতে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, কথা বলেছি। জুলাই পদযাত্রা এই যে আপনারা নামবেন, ওইখানে আপনারা কি বলবেন জনগণের কাছে? এছাড়া নতুন বন্দোবস্তর কথা বলছেন, সামনে আপনারা নতুন একটা দল হিসেবে হয়তো সব কিছু ভালো হলে তো নির্বাচনে যেতেও পারেন, যাবেন এরকম আপনারা আশা করছেন। কি বলবেন জনগণের কাছে? আপনাদের মূল বার্তা ছোট করে যদি বলেন যে তাদের কাছে আপনারা কি বলছেন? যে দেশ গড়তে জুলাই পদযাত্রা, অর্থাৎ আমরা একটা বিপ্লবের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি, ব্যবস্থার বিলোপ ঘটাতে চেয়েছি, কিন্তু আমরা গড়তে পারি নাই দেশ। একটা অভ্যুত্থানের পরে, রক্তপাতের পরে আসলে দেশ নতুন করে গড়ে তুলতে হয়, পুনর্গঠন করতে হয়। সেই পুনর্গঠনের ডাকটা আমরা দিচ্ছি, যে আমরা যাতে পুরনো জায়গায় আবার ফিরে না যাই, সবাই একটা গণ অভ্যুত্থানের পরে একটা নতুন সমাজ, নতুন মানুষ আসলে তৈরি হয়। ফলে সেই আহ্বানটাই আমরা জানাচ্ছি। আর আমরা যত না বলবো তার থেকে বেশি আসলে শুনতে যাব মানুষের কাছে, মানুষের কথা, এবং সেই মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা আসলে আমাদের ইশতেহার, আমাদের ঘোষণাপত্র তৈরি করতে চাই। নাহিদ ইসলাম, অনেক ধন্যবাদ আজকের সাক্ষাৎকারের জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের ভোটের ট্রেনে। দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।